আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে 30,000 টাকায় স্ন্যাপড্রাগনের 870 এর মতো শক্তিশালী এবং স্টেবল প্রসেসর সহ 64 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরার পাশাপাশি 120 হার্জ রিফ্রেশ রেট থাকা ডলবি ভিশনের ডিসপ্লে দিয়ে আসা পোকো F4 5G ফোনটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে সেরা ফোন, যদি আমরা স্পেসিফিকেশন অনুযায়ী চিন্তা করি, তাই না? কিন্তু এই ফোনটা ইউজ করতে যে আমাদের কাছে কেমন লেগেছে এবং তার পাশাপাশি পোকো F3 সাথে এই পোকো F4 এর কোনো পার্থক্য রয়েছে কিনা, তার সব কিছু নিয়ে ইন ডিটেলসে আমাদের আজকের ভিডিওতে আলোচনা করবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সফট প্লাস্টিক ব্যাক কভার, Type-C to হেডফোন পোর্ট কনভার্টার, 67 ওয়াটের ফাস্ট চার্জার, Type-C USB চার্জিং কেবল এবং পোকো F4 5G মোবাইলটি। এই মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বর্তমান হালের ট্রেন্ড ফ্ল্যাট ডিজাইনের পলিকার্বনেটে তৈরি মোবাইলটির বডি ফ্রেম, যা রেয়ার প্যানেলে রয়েছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সেই সাথে মোবাইলটিতে রয়েছিল IP53 সার্টিফিকেশন, অর্থাৎ টুকটাক ধুলাবালি এবং চিটাফোটা পানি থেকে রক্ষা করবে এই মোবাইলটি। এবং সেই সাথে মোবাইলটির রেয়ার প্যানেলে রয়েছিল 64 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এছাড়াও 6.67 ইঞ্চি ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 7.7 মিলিমিটার এবং ওয়েট হলো 195 গ্রাম। মোবাইলটি বেশ বড় সড়ো হলেও ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে সিঙ্গেল হ্যান্ডে ক্যারি করে ইউজ করা যায় আরামে। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো নেবুলা গ্রিন। এই মোবাইলটির কিন্তু আরো দুটো কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে কিছু নেই। মোবাইলটির উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং আইআর ব্লাস্টার। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে, যাতে দুটি সিম কার্ড ইউজ করা যায়, তবে নেই কোনো এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন। এই মোবাইলটিতে থাকে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথলি কাজ করে, এবং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার অর্থাৎ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পজিশন আমার কাছে ঠিকঠাকই মনে হচ্ছে। তবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি অনেক সময় একবার টাচ করার সাথে সাথে কাজ করে না, 3-4 বার বা 2-3 বার টাচ করার পর কাজ করে। স্পেশালি প্রবলেমটা হয় যখন আমরা ব্যাক কভার ইউজ করি, ফোনটা ইউজ করি। তবে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা বেশ ফাস্ট এবং স্মুথলি কাজ করে। তার পাশাপাশি মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সরসও রয়েছে। এই মোবাইলটিতে রয়েছিল ডলবি অ্যাটমস সম্বলিত ডুয়েল স্পিকার। স্পিকারের পারফরমেন্স যথেষ্ট ভালো, সাউন্ডের লাউডনেস আমাদের একদম ডিসেন্ট লেগেছে। তার পাশাপাশি সাউন্ডের বেস এবং ক্রিসপিনেস একদম ব্যালেন্স পেয়েছি। সো ওভারঅল এই স্পিকার থেকে আমরা একটা সারাউন্ডিং টাইম সাউন্ড পাচ্ছিলাম, যেটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এবং আমি মনে করি এই প্রাইস রেঞ্জের যে কোনো দিক থেকে বিবেচনা করলে এই মোবাইলটার স্পিকার খুবই ভালো। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 ভার্সন, ইউআই হিসেবে রয়েছে Xiaomi Mi UI 13। মোবাইলের ডিসপ্লেটি হলো 6.67 ইঞ্চি সাইজের স্যামসাং এর E4 AMOLED প্যানেলের ডিসপ্লে। সাথে রয়েছে 120 হার্টজ অ্যাডাপটিভ রিফ্রেশ রেটের পাশাপাশি HDR10+ এর সাপোর্ট। ডিসপ্লে রেজুলেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেট হলো 360 হার্টজ। 1300 নিটস পিক ব্রাইটনেস থাকার কারণে আউটডোরে সানলাইট কন্ডিশনে আমরা বেশ কমফোর্টেবল ভাবে এই ফোনটি ইউজ করতে পেরেছি। ইভেন আমরা আউটডোরে ছবি তোলার সময় বা ভিডিও শুট করার সময় কোনো প্রকার লো ব্রাইটনেস জনিত প্রবলেমও ফেস করিনি এই মোবাইলটি বাইরে ইউজ করতে যেয়ে। ডিসপ্লের ভেজেল এরিয়াটা বেশ চিকন এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস বিবেচনায় ঠিকঠাকই লেগেছে। সেই সাথে ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে ছোট্ট একটা পাঞ্চল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং পারফরমেন্স বেশ স্মুথ ছিল। 120 রিফ্রেশ রেট সহ 360 হার্টজ টাচ স্যাম্পলিং রেট থাকার কারণে আমরা বেশ কমফোর্টেবল ভাবে এবং রাফ এন্ড টাফ ভাবে ফোনটি ইউজ করতে পেরেছি। খুবই মজা লেগেছে। এবং তার পাশাপাশি অনেকগুলো অ্যাপসও আমরা ব্যাকগ্রাউন্ডে রান করে খুব ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। সেই সাথে মোবাইলটিতে রয়েছে ওয়াইড বাইন L1 সাপোর্ট। এই মোবাইলটির রেয়ার প্যানেলে রয়েছিল ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হলো 1.79 অ্যাপারচারের 64 মেগাপিক্সেলের ওআইএস ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল অমনিভিশনের 64B সেন্সরটি। আইটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের আলট্রা ওয়াইড ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে অমনিভিশনের 8856 সেন্সরটি। এবং সর্বশেষ ক্যামেরাটি হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছে গ্যালাক্সি কোরের M1 সেন্সরটি। রেয়ার প্যানেলে থাকা ক্যামেরাগুলো দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট খুব ইজিলি ফোকাস করা যাচ্ছিল। সেই সাথে কালার ডিটেলস ওভারঅল ডে লাইট কন্ডিশনে বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। তবে রেড কালারটা একটু বেশি বুস্ট করতেছিল। এটা অবশ্য Xiaomi প্রায় সব ফোনে আমরা দেখেছি। তবে কালার টোনটা আমার কাছে ওভারঅল বেশ ভাইব্রেন্টলি লেগেছে। এবং জুম করেও এই মোবাইলটির মেইন ক্যামেরা দিয়ে বেশ ভালো ডিটেলস সহ ছবি তোলা যাচ্ছিল। তার পাশাপাশি জুম করা ছবির কালার টোনও বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সেই সাথে মোবাইলে থাকা পোর্ট্রেট মোডের ছবি তোলা বেশ চরম লেভেলের একটা ফিল পেয়েছি আমরা। ডাইনামিক রেঞ্জ সহ কালার টোনটা বেশ ভালোভাবে ধরে রাখতে পারছিল। সেই সাথে এজ ডিটেকশনও যথেষ্ট ভালোভাবে করতে পারছিল। তবে মোবাইলে থাকা ম্যাক্রো সেন্সর ক্যামেরা আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে। মোবাইলটিতে হাইস্ট 4K 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, বাট আমরা 1080p 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করে বেশি মজা পেয়েছি। এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন অর্থাৎ ওআইএস থাকার কারণে
বেশ স্টেবলভাবে আমরা ভিডিও শ্যুট করতে পেরেছি। যারা ব্লগিং করে থাকেন, ব্লগিং লাভার রয়েছেন যারা, মানে ঘুরে ঘুরে যারা ভিডিও করেন, তাদের কাছে এই মোবাইলটার ক্যামেরা দিয়ে ভিডিও শ্যুট করে অনেক ভালো লাগবে। সেই সাথে মোবাইলে থাকা স্লো মোশনে ভিডিও শ্যুট করে আমাদের কাছে অনেক ভালো লেগেছে এবং টাইম ল্যাপসের মতো স্পেশাল ফিচার দিয়ে ভিডিও শ্যুট করে আমরা বেশ মজা পেয়েছি। এই মোবাইলটির ফ্রন্ট ফেসে রয়েছিল 2.4 অ্যাপারচারের 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যাতে সেন্সর হিসেবে রয়েছিল সনি IMX এর 596 সেন্সরটি। ছবি তোলার সময় ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে কাজ করছিল, ইভেন এজ ডিটেকশন ও প্রাইস ভিব্রেশনে দুর্দান্তভাবে করতে পারছিল, সেই সাথে কালার টোনটাও বেশ ভালোভাবে ক্যাচ করতে পারছিল। ওভারঅল সোশ্যাল মিডিয়ার এডি ছবি উঠে, তাই এই মোবাইলটা সেলফি ক্যামেরাতে ছবি তুলে যে কারোর কাছে অনেক ভালো লাগবে। ইভেন সেলফি ক্যামেরাতে ভিডিও শ্যুট করতে আপনাদের অনেক ভালো লাগবে। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু APS সাপোর্ট, আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ G ক্যাম ইউজ করতে পারবেন। Poco F4 5G এই মোবাইলটিতে রয়েছে 4500 mAh ব্যাটারি, সাথে রয়েছে 67 ওয়াটের ফাস্ট চার্জার। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে অ্যারাউন্ড 35 মিনিট থেকে 40 মিনিটের মতো সময় লেগেছে। তবে টুকটাক বেসিক ইউজ করে, ইন্টারনেট কম ইউজ করে, ইভেন গেমটা কম টম খেললে আর কি, ওভারঅল আমরা একদিনের থেকে একটু বেশি চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং বা লং টাইম একটানা যদি আমি ইউজ করে থাকি, স্পেশালি ভিডিও ওয়াচ করে বা সিমের ইন্টারনেট ইউজ করলে, অ্যারাউন্ড 4.5 ঘন্টা থেকে 5 ঘন্টার মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটি থেকে। এই মোবাইলটিতে রয়েছিল স্ন্যাপড্রাগনের 870 প্রসেসর। 5Gর এই প্রসেসরটি হলো একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 7 ন্যানোমিটার। জিপি হিসেবে রয়েছে Adreno 650। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি আপাতত দুটো ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। একটা হলো 6GB RAM 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আরেকটা হলো 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্ট, এবং দুটো ভেরিয়েন্টের র্যামের টাইপ LPDDR5 এবং স্টোরেজ টাইপ হলো UFS 3.1। এবং এই ফোনটার আনঅফিসিয়াল প্রাইস হলো 6GB RAM 128GB স্টোরেজের 30,000 টাকা থেকে 31 বা 32,000 টাকার মধ্যে, এবং 8GB RAM 256GB স্টোরেজের প্রাইস হলো 34,000 টাকা থেকে 36,000 টাকার মধ্যে। মোবাইলটির আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 6,69,553, বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 985, মাল্টি করে 3344। স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড পেয়েছি 1.1 MB/s, রাইট স্পিড পেয়েছি আমরা 671 MB/s। মোবাইলটি দিয়ে আমরা গেমিং করার সময়, স্পেশালি PUBG গেমসটা খেলার সময় গুড পারফরমেন্স পেয়েছি। গেমটা প্লে করার সময় মোটামুটি 60 FPS গেমটা রান করে, তবে এনিমি কাছাকাছি এসে পড়লে তখন ফ্রেম ড্রপ করছিল, বাট অন অ্যান এভারেজ 45 থেকে 50 FPS এর মতো এই গেমটা খেলার সময় পাওয়া যাচ্ছিল। তবে PUBG গেমসটা লং টাইম প্লে করার সময় যখন ফোন একটু হিট হয়, তখন FPSটা একটু বেশি ড্রপ করতেছিল, বাট সেটা তেমন কোনো প্রবলেম হচ্ছে না, কোনো প্রকার ল্যাগিংয়ের আমরা দেখা পাইনি ইভেন ফোন হিটিং হওয়ার পরেও। তার পাশাপাশি মোবাইলটি দিয়ে আমরা অ্যাপেক্স লিজেন্ড গেমটা খেলার সময় বেশ প্রিমিয়াম ফিল পেয়েছি, এটা সত্যি কথা বলতেই হচ্ছে, কারণ এই ফোনটা খুব একটা হিট হয় না, এবং অ্যাপেক্স লিজেন্ডের মতো গেমও কিন্তু লং টাইম প্লেতে আমরা খুব বেশি পরিমাণে হিটিংয়েও দেখা পাইনি, এবং হিটিং হলে কোনো প্রকার ফ্রেম ড্রপ বা ল্যাগিংয়েরও দেখা আমরা পাইনি। অপরদিকে কল অফ ডিউটি গেমসটা আমরা একদম ম্যাক্সিমাম গ্রাফিক সেটিংয়ে খেলতে পেরেছি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি, ওভারঅল 60 FPS আমরা গেমসটা খেলতে পেরেছি, কোনো প্রকার ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি, এবং খুব সহসাই যে হিটিং হয় এই ধরনের কোনো প্রবলেম আমরা এই গেমটিতে পাইনি। ফ্রি ফায়ার গেমসটাও আমরা শ্যাডো অন করে খেলতে পেরেছি, কোনো রকম কোনো ল্যাগিং ফ্রেম ড্রপের দেখা পাইনি, তবে শ্যাডো অন করে লং টাইম প্লে করলে ফোনটা একটু ফাস্ট হিট হয়, নর্মালি শ্যাডো অফ করে গেম প্লে করলেও অত একটা হিটিং হয় না। মোবাইলটিতে আমরা জেনশিন ইম্প্যাক্ট গেমটা খেলেছি, সেটাও গেমটা যখন শুরু হয় তখন 60 FPS স্টার্ট হয়, বাট গেম প্লে করতে থাকলে আস্তে আস্তে FPSটা ড্রপ করতেছিল, বাট ওভারঅল ঠিকঠাকই আছে। আমার কাছে যেটা মনে হচ্ছে এই ফোনের FPSটা লক করে দেওয়া হচ্ছে। আমরা S19 গেমসটি ওই মোবাইলে খেলেছি, বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। আপনাদের কাছে S19 গেমসটি খেলে খুবই ভালো লাগবে এই ফোনটিতে, যদিও এই ফোনটার কনফিগারেশন অনুযায়ী S19 আসলে খুবই একটা লাইট গেম, তারপর আমি মনে করি আপনার খেলে দেখেন ভালোই লাগবে। এই মোবাইলটার হিটিং এর কথা বলতে গেলে স্ন্যাপড্রাগনের 870 ওয়ান অফ দ্য মোস্ট স্টেবল প্রসেসরের মধ্যে একটা, 7 ন্যানোমিটার বেস প্রসেসর, পাওয়ার কনজাম্পশনটা খুব কম করে, এবং এটা কুলিং টেকনোলজিটাও যথেষ্ট ভালো। দ্যাটস ওয়াই হেভি গেমিংও খুব একটা হিট হয় না, কিছু কিছু গেমে অনেক হিট হয়, বাট আমি মনে করি এই ফোন বিবেচনায় হিটিংটা ঠিকঠাক আছে, এবং এই প্রাইস রেঞ্জের কথা থিঙ্ক করলে আমি মনে করি এটার হিটিং যথেষ্ট ভালো। তবে এইটা ট্রু, লং টাইম গেম প্লে করলে বা আপনি মোবাইল ডাটাতে ইন্টারনেট ইউজ করলে হালকা পাতলা হিট হয়, কিছুক্ষণ সময় দিলে এটা আবার ঠান্ডা হয়ে যায়। এবং সেই সাথেই মোবাইলটিতে রয়েছিল 5G সাপোর্ট, তার পাশাপাশি Wi-Fi 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, এবং তার পাশাপাশি এই মোবাইলটি কী কী বেস্ট অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটি কী কী ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা অল দ্য টাইম অ্যাকুরেটলি কাজ করে না, সামটাইমস 2-3 বার টাচ করা লাগে, স্পেশালি যদি আপনি এই ফোনটার সাথে ব্যাক কভার ইউজ করেন, তাহলে দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করতে সামটাইম মিস করে, 2-1 বার টাচ করার পর তখন কাজ করে। দেন সেকেন্ড বিষয়টা হলো এটাতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা সাইড মাউন্টেড দেওয়াই উচিত ছিল না। আমি মনে করি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হিসাবে অবশ্যই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া উচিত ছিল,
এখানে অবশ্য পোকো কস্ট কাটিং করেছে, যেহেতু একটা হেভি কনফিগারেশনের ফোন এই প্রাইস রেঞ্জে দিয়েছে, বাট আমি মনে করি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান হলে আর একটু স্মুথ পারফরমেন্স পাওয়া যেত। দেন সেকেন্ড যে বিষয়টা আমার ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটার স্টোরেজ স্পিড চেক করতে যে রিড স্পিড ওভারঅল ঠিকঠাক থাকলেও আমরা রাইট স্পিড তুলনামূলকভাবে কম পেয়েছি। দেন থার্ড খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, সেটা হলো এই ফোনটাতে, যেটা আমরা পোকো F3 ক্ষেত্রে দেখেছিলাম, লং টাইম যখন আপনি গেম প্লে করবেন তখন ফোনটা যখন একটু হিট হয় তখন এটাতে লাইটটা ডিম হয়, অর্থাৎ অটোমেটিক ব্রাইটনেস কমে যায়। সো আমি আপনাদেরকে বলে দিব, প্রায় মোস্ট অফ দ্য ফোনে এই প্রবলেমটা আছে, এই ফোনটাতেও আছে, বাট সেটা হলো আপনারা যখন গেমস খেলবেন একটা নির্দিষ্ট লাইটের সেটিংয়ে রেখে আপনার অটো ব্রাইটনেস এই অপশনটা অফ করে দেন গেমস প্লে করবেন, তাহলে আপনার খুব একটা প্রবলেম হবে না, অর্থাৎ ব্রাইটনেস অটোমেটিক কমে যাবে না যখন ফোন হিট হবে। দেন সর্বশেষ একটা কথা বলবো, এই ফোনটার প্রাইস আমি মনে করি ঠিকঠাক আছে, 30-32 হাজার টাকা, 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট, আর 8GB 256GBটা 34-35 বা 36 হাজার টাকা আই থিঙ্ক ঠিক আছে। কিছুদিন পর আবার দাম কমে যেতে, অ্যাজ অ্যান অফিসিয়াল ফোন হিসেবে রাইট নাও মার্কেটে যে কন্ডিশন অন্যান্য ফোন থেকে হিসেবে এটা ঠিক আছে। বাট যেই জিনিসটা আমি মেনলি বলতে চাচ্ছি, 6GB 128GB স্টোরেজ ভেরিয়েন্ট এইটা এখনকার সময় খুব একটা কার্যকরী না, যেহেতু ফোনের সাথে কোনো SD কার্ড বা এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশন নাই, কারণ এখনকার গেমগুলো অনেক বড় বড়, প্লাস এখনকার ছবি তুললে অনেক স্পেস নাই। আমি মনে করি কোম্পানিগুলো যদি মেমোরি কার্ড না ইউজ করে তাহলে স্ট্যান্ডার্ড মিনিমাম 256GB রাখা উচিত। স্পেশালি অনেকেই আছে যারা অনেকে ছবি তুলে এবং যারা অনেক গেমিং করে, এই দুটা যারা করে থাকে তাদের স্টোরেজটা অনেক বেশি প্রয়োজন। সো ওই হিসাবে ভেরিয়েন্ট তৈরি করে আনলে সবচেয়ে ভালো হয়, এবং 8GB RAM 256GB স্টোরেজ ভেরিয়েন্টের প্রাইসটা যদি 32-33 হাজার টাকা হতো তাহলে সবচাইতে বেস্ট ডিল হতো। তবে স্টিল এটা বেস্ট ডিল, বাট ওই প্রাইস রেঞ্জে আসলে সব দিক থেকে এটা একটা বেস্ট ডিল হবে। দেন আমরা কথা বলবো এই ফোনটার কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো এই ফোনটার ডিসপ্লে খুবই ভালো। স্যামসাংয়ের E4 AMOLED প্যানেলের ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট রয়েছে, HDR10+ এর সাপোর্ট রয়েছে, তারপরে ট্রু কালার টোন রয়েছে। সো ডিসপ্লে ইউজ করতে যে আমরা খুব ভাইব্রেন্ট একটা ফিল পেয়েছি, আমাদের কাছে খুবই ভালো লেগেছে। মুভি দেখেছি, কারণ ডিসপ্লেটা যেহেতু ভালো, একটু বড়, সেই কারণে মুভি দেখতেও ভালো লেগেছে, এবং সেই সাথে 360Hz টাচ স্যাম্পলিং রেটের পাশাপাশি 120Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট থাকার কারণে মাল্টিটাস্কিং করেও কিন্তু এই ফোন থেকে আমরা বেশ স্মুথ পারফরমেন্স পেয়েছি। দেন সেকেন্ড যে বিষয়টা খুব ইম্পর্টেন্ট, যেহেতু 4500 mAh ব্যাটারি রয়েছে, সো চার্জ ব্যাকআপ নিয়ে অনেক কোশ্চেন থাকতে পারে, বাট এই ফোনটার চার্জ ব্যাকআপ খুবই ভালো, আমরা বেশ স্মুথ চার্জ ব্যাকআপ পেয়েছি, এবং তার পাশাপাশি 67 ওয়াটের চার্জার থাকার কারণে আবার আমরা খুব দ্রুত চার্জও করে ফেলতে পেরেছি। দেন এই ফোনটার স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে যেটা না বললেই নয়, খুবই ডিসেন্ট। সত্যি কথা বলতে কি, সারাউন্ডিং টাইপ একটা সাউন্ড পাওয়া যায়, গান শোনার সময় খুব ভালো লাগে, তার পাশাপাশি গেমস খেলার সময় কিন্তু আমাদের কাছে খুবই ভালো লেগেছে এই মোবাইলটার স্পিকারের সাউন্ডের থেকে। দেন কথা বলবো এই মোবাইলটার গেমিং নিয়ে। স্ন্যাপড্রাগন 870 প্রসেসর, স্টেবল একটা প্রসেসর, খুবই পপুলার একটা প্রসেসর, গত বছর থেকে এটা পারফরমেন্স আমরা বেশ ভালো পেয়ে এসেছি। সো এই ফোনটা তো যথেষ্ট ভালো লেগেছে। আমরা PUBG খেলেছি, H1 খেলেছি, জেনশিন ইম্প্যাক্ট খেলেছি, এই গেমগুলো লং টাইম প্লেতে খুব একটা ল্যাগিংয়ে দেখা দেয় না, ফোনটা হিট হলে ফ্রেম ড্রপ করে, বাট ওভারঅল পারফরমেন্স বেশ ভালো ছিল। তার পাশাপাশি কল অফ ডিউটি বলেন, তারপরে H1 বলেন বা ফ্রি ফায়ার টাইপের গেমসগুলো কিন্তু আমরা বেশ ভালো খেলতে পেরেছি। তবে একটা বিষয় হলো, ফোনটাতে 60 FPS এর উপরে খেলা যায় না, সম্ভবত এটা FPS লক করা আছে, মানে 60 FPS এর উপরে খেলতে গেলে ফোনটা এমন হতে পারে, ল্যাগ করতে পারে, দ্যাটস ওয়াই তারা 60 FPS এ লক করে দিয়েছে। বাট আমি মনে করি ঠিক আছে, 120 FPS এ যদি প্রবলেম হয়, এর থেকে বেটার 60 FPS এ ভালো পারফরমেন্স পেলেই অনেক ভালো, বাট 120 FPS থাকা উচিত ছিল। দেন কথা বলবো মোবাইলটার ক্যামেরা নিয়ে। মোবাইলের রেয়ার প্যানেলের ক্যামেরা পারফরমেন্স আমাদের কাছে খুবই ভালো লেগেছে। কালার টোন অনেক নাইস ছিল, যদিও কালার একটু বুস্ট করছিল, বাট সেটা খুবই স্বাভাবিক, এখনকার যুগে প্রায় সব ফোনে কালার বুস্টিংটা হয়ে থাকে এই প্রাইস রেঞ্জের ফোনগুলোতে। দেন যে বিষয়টা না বললে না, পোর্ট্রেট মোডের ছবি তোলা আমাদের অনেক ভালো লেগেছে, এজ ডিটেকশন, ডাইনামিক রেঞ্জ খুব ভালোভাবে করতে পেরেছিল। সেই সাথে মোবাইলটিতে আমরা ভিডিও শ্যুট করেছি, ওআইএস থাকার কারণে স্টেবল পারফরমেন্স পেয়েছি। তার পাশাপাশি মোবাইলে থাকা সেলফি ক্যামেরা পারফরমেন্স অনেক ভালো না লাগলো, আমাদের কাছে ওভারঅল বেশ ভালো লেগেছে। তার কারণ হলো ওভারঅল সোশ্যাল মিডিয়া রেডি ছবি তোলা যায় মোবাইলটার সেলফি ক্যামেরা থেকে। দেন কথা বলবো এই মোবাইলটার ইউআই নিয়ে। Xiaomi Mi UI 13 বা পোকো তো সেম ইউআই ইউজ করা হচ্ছে, Xiaomi পোকো তো সেম কোম্পানি। ইউআই থেকে এতদিন আমরা ইউজ করতেছি, প্রায় 15-20 দিনের মতো হবে এই ফোনটা আমাদের কাছে রয়েছে। কোনো প্রকার ল্যাগিংয়ের দেখা আমরা এখন পর্যন্ত পাইনি, ফ্রেম ড্রপের দেখা পাইনি। বাট একটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা একটু প্রবলেম। সো আপনারা, আমি মনে করি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা না ইউজ করলেই ভালো। আর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যে প্রবলেমটা, এটা ফিজিক্যাল প্রবলেম আমার কাছে মনে হয় না, আমার কেন জানি এটা ইউআই রিলেটেড প্রবলেম মনে হচ্ছে। হতে পারে কোনো একটা সময় ইউআই আপডেট এসে ঠিক হয়ে যায়, বাট এটা কোনো মেজর ইস্যুস না, খুব একটা প্রবলেম আবার অনেক সময় আপনার কাছে মনে হবেও না। বাট এছাড়া ইউআই থেকে ল্যাগিং, ফ্রেম ড্রপ বা কোনো রকমের ধাক্কায় চলতেছে, এই ধরনের কোনো প্রবলেম আমরা ফেস করিনি। দেন কথা বলবো এই পোকো F4 ভার্সেস পোকো F3, এই দুটো ফোনের মধ্যে আসলে পার্থক্যটা কি।
দুটো ফোনের মধ্যে পার্থক্যর কথা বলতে গেলে নাম্বার 1 পার্থক্য হলো এই ফোনটার চার্জিং স্পিড অর্থাৎ চার্জারটা হলো 67 ওয়াটের আর পোকো F3 ছিল 30 ওয়াট বা 33 ওয়াটের। দেন সেকেন্ড বিষয়টা হলো এই ফোনটার ডিসপ্লে পোকো F3 থেকে স্লাইটলি ইমপ্রুভড। কিছু কিছু জিনিস এই ফোনের ডিসপ্লেতে অ্যাড করেছে, যদিও দুটো ফোনেরই E4 অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে রয়েছে, বাট স্লাইটলি কিছু কিছু জায়গায় ইমপ্রুভ রয়েছে। দেন থার্ড, এই ফোনটার ক্যামেরাটা হলো অমনিভিশনের সেন্সর দেওয়া রয়েছে এবং 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর পোকো F3 ছিল 48 মেগাপিক্সেলের ক্যামেরা, বাট ওইটা সনি IMX এর সেন্সর ছিল। বাট ওইটার ক্যামেরাতে ওআইএসটা ওইভাবে ছিল না, কিন্তু এই ফোনটার ক্যামেরাতে ওআইএস এর পারফরমেন্স খুবই ভালো এবং মার্কেটে অনেক টপ নচ ক্যামেরার সাথে ক্যামেরা ফোনের সাথে ফাইট করার মতো। দেন আরেকটা বিষয় হলো এই ফোনটার আউটলুক এবং ডিজাইন, এটা সম্পূর্ণ নতুন যেই হালের ট্রেন্ড আছে সেই ট্রেন্ডি ডিজাইন। আর পোকো F3-তে অ্যাজ ইউজুয়াল আগে যেই টাইপের বডি স্ট্রাকচার ছিল ফোনের সেই টাইপের। এছাড়া সব কিছুই ঠিকঠাক আছে। এই দুটো ফোনের মধ্যে এই হলো মেইন ডিফারেন্স। সো দুটো ফোনের মধ্যে যদি আপনি বলেন কোন ফোনটা নেওয়া উচিত, আমি বলবো পোকো F3 থেকে পোকো F4টা নিলেই ভালো হবে। এখন কথা বলবো ওভারঅল এই পোকো F4 ফোনটা আসলে কাদের জন্য কেনা উচিত, অর্থাৎ সব কথার শেষ কথা। সো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, যারা টুকটাক ইউজ করেন, খুব একটা গেমস খেলেন না, হালকা পাতলা ছবি টবি তুলেন বা খুব একটা ভিডিও টিডিও করেন না, তাদের জন্য এটা খুব একটা আদর্শ ফোন না। আপনারা অন্য কোনো ফোন নেন, এটা আপনাদের জন্য ভালো হবে। বাট আপনারা যারা গেমিং করেন, 35,000 টাকার মধ্যে যাদের বাজেট, হেভি গেমিং, তার পাশাপাশি টুকটাক ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেন এবং রাফ অ্যান্ড টাফ ইউজ করেন, তাদের জন্য পোকো F4 এই ফোনটা নির্দ্বিধায় রাইট নাও একটা বেস্ট চয়েস। বাট বাকিটা আপনার উপর চিন্তা ভাবনা করে ডিসিশন নিয়ে দেন ফোন কিনবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আপনাদের কাছে পোকো F4 5G ফোনটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।